বিভাগীয় প্রধান সভাপতি হিসাবে, আর উপস্থিত রয়েছেন উপাধ্যক্ষ স্যার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, আমাদের সম্পাদক স্যার এবং অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছেন, যারা আছেন সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। তোমাদের এই অনুষ্ঠান বা তোমাদের এই আয়োজন দেখে আমার যেটা মনে হচ্ছে যে আজ থেকে 33 বছর আগে, সেই সুনীল গঙ্গোপাধ্যায় 33 বছর, সেই 33 বছর আগে আমিও একটা ক্লাসে যখন মাস্টার্সের শেষ ক্লাসটা হয়, আমার না চোখে প্রায় পানি আসছিল যে এই ইউনিভার্সিটিটা আমাকে ছেড়ে দিতে হবে এবং এই দাবিটাও আর রাখতে পারবো না। তো সেই রকম তোমাদেরও হয়তো মনোযোগটা কাছাকাছি হওয়ার কথা, কিন্তু আমাদের ওই কান্না লাগছিল বা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে, যতদিন ছাত্র থাকি বা একটা ইউনিভার্সিটিতে আমার নামটা থাকে তালিকাভুক্ত, তখন কিন্তু আমার একটা পরিচয় থাকে। কিন্তু ওই শেষ ক্লাসটার থেকে মনে হলো যে আমার আর পরিচয় এরকম থাকলো না, আমি এখন ছাত্রও না প্রায় বলতে গেলে পরে পরীক্ষাটা শেষ হলে, আর এরপরে অনিশ্চিত ভবিষ্যতে আমি কি করবো তাও আমি জানি না। তবে আমরা সবাই কিন্তু ক্লাসে ছিলাম। আমি তোমাদের স্যারের কাছ থেকে শুনলাম যে তোমাদের ছাত্র শেষ পর্যন্ত ফর্ম ফিল আপ করেছে 72 জন, কিন্তু আমি একটু গুনে দেখলাম যে তোমরা আছো কিন্তু 24 বা 25 জন উপস্থিত। তার মানে বেদনার যে অংশ প্রায় 2/3 সেটা নিল না বা এটা অনুভবও করে। তোমরা যারা একটু অনুভব করেছো তারা উপস্থিত হয়েছো, যারা অনুভব করো না তাদের সাথে তোমাদের সম্পর্ক কতটুকু আছে সেটাও নিয়েও আমাদের একটু দ্বিধা আছে। তা এই জিনিসটাই ধরো যে লেখাপড়া তোমাদের হয়তো শেষ হবে, যারা হয়তো এরপরে মাস্টার্স করবা তাদের শিক্ষা জীবনটা আর একটু প্রলম্বিত হবে। কিন্তু আমি সবাইকে যে কথাটা বলি, আমরা এখন যে লেখাপড়াটা করি সেটা হচ্ছে স্রেফ শুধুমাত্র সার্টিফিকেট পাওয়ার জন্য, জানার জন্য না। এটা নিজেই চিন্তা করে দেখো যে তোমার যা জানার দরকার তার 75% তুমি জানো না। বাংলাদেশে সবাই বলে যে চাকরি পাই না, আমার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাই না, এবং এই কলেজে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে মাস্টার রোলে বা এটা বেসরকারি চাকরি আর চাকরি অনেক কম। তাহলে আমরা এরকম একটা খারাপ অবস্থা আছে এবং আমাদের শিক্ষাগত যোগ্যতাটাকে কোন পর্যায়ে আমরা নামিয়ে নিয়ে এসেছি যে আমাদেরকে এরকম একটা চাকরিতে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। আমি একটা জিনিস মনে রেখেছি, চাকরি জীবনে যখন চাকরির জন্য অ্যাপ্লিকেশন দেওয়া শুরু করলাম, তখন প্রথম দিকে যা পেয়েছি সবই দিয়েছি। পরবর্তীতে যে দেখা গেল হচ্ছে যে ভাইবা বোনে প্রথমে বুঝতাম না যেটা আসলে একটা বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান কি ধরনের প্রতিষ্ঠান। তখন ইন্স্যুরেন্স কোম্পানির কি বেশ প্রভাব ছিল, তো যে দেখলাম যে ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি, তারপর বোঝা গেল যে এই টাইপের যদি হয় তাহলে এটা বোঝা গেল যে ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি। একবার সরকারি স্কুলে ভাইবা দিতে গেলাম, 3 দিন পাস করার পর ভাইবা দিতে গেলাম। তখন আমার মনে হলো, সেই দিনে আমার মনে হয়েছে যে নিচু পর্যায়ে কোনো চাকরির ভাইবা দেওয়া উচিত না, অ্যাটেন্ড করা উচিত। কথা কি বোঝা গিয়েছে? কারণ ওই পর্যায়ে যারা আমার ভাইবা নেন তাদেরকে দেখেও কিন্তু আমার পছন্দ হয়, তাদের কোশ্চেন জিজ্ঞাসা করবার ধরন এবং তাদের কথাবার্তা সেটাও আমার পছন্দ হয়। তাহলে ওখানেও আমার কিন্তু একটা অভিজ্ঞতা হলো এবং আমি একটা শিখলাম যে চাকরি যদি করতে হয় আর একটু ভালো চাকরি করতে হবে। এই যে আমি যে একটা চাকরি করছি এটা হলো আমার 3 নম্বর চাকরি, 2টা ব্যাংক পার হয়ে আমি এখানে এসেছি। আমি শুধু আমার জন্য কিন্তু বলছি না, তোমার শিক্ষার জন্য বলছি। আমি যে খুব বেশি ভালো ছাত্র ছিলাম তা কিন্তু না, আমার ফ্যামিলির মধ্যে আমি মনে হয় খারাপ ছাত্রছাত্রী ছিলাম। আমার পাড়ার লোকজন বলতো যে আমার মামা প্রফেসর ছিলেন, যে প্রফেসরের এই ছেলেটা বোধহয় মানুষ হবে। কথা কি বুঝেছ? তারপরও লেগে থাকলে অনেক কিছু হয়, জীবনের অনেকটা বছর পার করে গিয়েছে। এখনো যদি 2 বছর ধরে চেষ্টা করো তাহলে সেক্ষেত্রে দেখবা যে একটা ভালো কিছু করতে পারবে। ওই যে আমি যে কথাটা বললাম যে তোমার জানার যদি 75% তুমি জানো, 60% জানলে পরে বাংলাদেশে চাকরির অভাব হওয়ার কথা না। অধিকাংশ ব্যক্তিরই আসলে জ্ঞানের গভীরতা নাই, যে কারণে সে চাকরি পায়। কাজ থেকে অবশ্যই বাংলাদেশে চাকরি পাইতে গেলে পরে যেটা অন্যতম যে তোমার নিজের যে সাবজেক্টে পড়েছে সেটা তো ভালো জানতেই হবে, সাথে ইংরেজিটা শিখো। আর টেকনিক্যাল যুগ যেহেতু আসলে টেকনোলজির যুগ, অর্থাৎ টেকনোলজিটাও ভালো করে শিখো, তোমার চাকরির অভাব হবে না, তোমাকে ডেকে নিয়ে মানুষ চাকরি দেবে। এই কথাটা বলছি, মনে রেখো। সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে।